ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের একটা শুরু করতে হবে। বাইনোমিয়াল এক্সটেনশন এটা অলরেডি তুমি ইয়াতে 9-10 এ পড়ে আসছো। 9-10 যেটা আমরা পড়ছিলাম বিপরীত বিশ্রী একটা চ্যাপ্টার ছিল না, 10.1 আর 10.2 এরকম ছিল 10টা। তো ওইটাই ওইটাই বলতে পারো। ওই জিনিসগুলাই আবার রিপিট হবে প্রথম, মানে 5.1 এগুলাই আছে। 5.2 তে যায় যেটা আমরা হচ্ছে শিখিনি, ওটা আসবে। মানে বাইনোমিয়াল এক্সপেনশন আমরা কি করতাম, যে দুইটা পদ থাকতো, ওটার উপর একটা ঘাত থাকতো, করে ওটা বিস্তৃতি করতাম, করে আমাদের ওই যে একটা সূত্র ছিল, আর তম পদ আর প্লাস ওয়ান তম পদ, এগুলো পথে পড়ছি। তো ওই সূত্রগুলো দিয়ে তোমার এই বিভিন্ন প্রশ্ন সাজায় দিবে, এগুলোই। আর হচ্ছে যেটা আমরা পড়িনি সেটা হচ্ছে যে ঘাত। ধরো না, ঘাতটা তো আমরা সবসময় ধনাত্মক সংখ্যার জন্য করছি, যদি ঘাতে ঋণাত্মক সংখ্যা থাকে বা ভগ্নাংশ থাকে তাহলে কিরকম হবে, সেই পার্টটা হয়তো পড়া হয়নি মানে 9-10। ওইটা এইবার পড়তে হবে, এটুকু। তো মানে তাও আমি শুরু থেকেই শুরু করবো, মানে পুরো জিনিসটা একদম মানে মানে মনে মনে করতেছি যে তুমি এটা কিছু করোনি, এইভাবে। তাই যদি হয় তাহলে বাইনোমিয়াল এক্সপেনশনে আমরা দুইটা পথ নিয়ে কাজ করি, দুইটা পথ নিয়ে। এবং মূলত যেটা করি, যে ধরুন তোমার কাছে এ আছে আর বি আছে, সো এইটার উপর এই যে পাওয়ার, এইটাকে আমরা এক্সটেন্ড করবো। এটাই আমাদের কাজ, মানে এটার ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করার ইচ্ছা আছে। যে এ প্লাস বি টু দি পাওয়ার পাওয়ার কিছু একটা পাওয়ার, যে কোনো কিছু হতে পারে, ওইটার মান আমরা বের করবো, এটা আমাদের উদ্দেশ্য। তো এইটা বের করতে যায় অনেক কিছুই আমাদেরকে আহ চিন্তা করতে হবে, অনেক কিছু আমাদেরকে বের করতে হবে, এরকম। যে এ প্লাস বি টু দি পাওয়ারের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি। তো এই জিনিসটা একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যায়, সেই প্যাটার্নটাকে আমাদেরকে ফলো করতে হবে। তাইলে আমরা জিনিসটা, যে কোনো জিনিসের জন্য সেটা বের করতে পারি। তো যেটা আমি এমনি বললাম যে অলরেডি তুমি জানো যে আমি যদি এর উপর পাওয়ার এন দিলাম, তো এখন এনটা দুই প্রকার হতে পারে, যেটা এন হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে হলে কি কি করা যাবে সেটা অলরেডি তুমি জানো। আর এনটা কি হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তখন কি করব, এইটা আমাদের এইবার শিখতে হবে, এইটুকুই। তো এটা তো তুমি অলরেডি পারার কথা, কারণ এটা তুমি জানো, এটা আমাদের একটু শেখা লাগবে। তো এটা প্রথম চ্যাপ্টারে এটা আছে 5.1 এ, 5.2 তে এইটা নিয়ে আলোচনা আছে। ঠিক আছে। তাহলে কি হবে দেখি আমরা। আহ, আমাদের আসলে যেটা করা লাগবে, আমরা শুরু করি কিভাবে, মানে যেটা যেভাবে পড়াশোনা করি। ধরে নাও আমি এ প্লাস বি নিব, এবং এর উপর কয়েকটা পাওয়ার নিব। পাওয়ার নিয়ে আমরা জাস্ট দেখি জিনিসটা কি হচ্ছে, অবজার্ভ করবো আর কি। তো এ প্লাস বি টু দি পাওয়ার যদি জিরো নেই তাহলে এটা কত আসবে, ওয়ান। তারপর কি, এ প্লাস বি টু দি পাওয়ার যদি ওয়ান নেই, এটা কত আসবে, এ প্লাস বি, এটা আসবে। তারপর এ প্লাস বি স্কোয়ার নেই, এটা কত আসবে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস এ স্কোয়ার। তারপর যদি এ প্লাস বি কিউব নিই, সূত্রটা কি, হলো এ কিউব। ঠিক আছে, এখানে আমরা এ এ এই পথ আর এই পথে এ বি পাইনি, তাই না, দুইটা একসাথে আমরা লিখতে যাচ্ছি। তাহলে এখানে বি এর উপর পাওয়ার কত দিব, জিরো। আর এখানে এর উপর পাওয়ার কত দিব, জিরো। তাহলে আমাদের এই বি পথটা চলে আসে। আচ্ছা, এরপরে
এটা সূত্রটা কি? এ কিউব। হ্যাঁ, এখানে আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের তো এটা সূত্র নাই, এটা আমরা ওই আগের পথটা দেখি। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো যেটা করতে পারি সেটা হচ্ছে আগে যেইভাবে আসছে জিনিসগুলো সেটা ফলো করতে পারি, মানে এইটাকে ফলো করতে পারি। তো এখানে যখন পাওয়ার 3 ছিল, শুধু প্রথম পদটা পাওয়ার কিউব, তারপরে 0। তারপরে পদটা পাওয়ারটা কমে গেছে, তারপরে আরো কমে গেছে, তাই না? পাওয়ারটা প্রথম পদটা পাওয়ারটা কমতেছে, তৃতীয় পদের পদে পাওয়ারটা বাড়তেছে। এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা কি হবে? a⁴ হবে, তারপর b 0, তারপরটা কি হওয়া উচিত? a কি b 1 বাড়বে 1, তারপর কি a স্কোয়ার b স্কোয়ার, তারপর a b কিউব, তারপরে a⁴ b⁴ 4। এটা না, এটা তো ঠিক আছে। সামনে যে এই যে ছক গুলো আছে, যেখানে 3 ছিল, এখানে 3 ছিল, এখানে 1 ছিল, এগুলো তো বসাইতে হবে। তখন এগুলো কিভাবে বসাবো? এইখানে আসলে আমাদেরকে চিন্তাটা করতে হবে। এই যে পদগুলা কিভাবে আসতেছে সেটা আমরা বুঝতেছি, যে প্রথম পদটা পাওয়ার পদ শুরুতে সর্বোচ্চ থাকবে, তারপর সেটা এক এক করে কমতে কমতে 0 হবে, এবং দ্বিতীয় পদটার পাওয়ারটা শুরুতে 0 হবে, তারপর এটা এক এক করে বাড়তে বাড়তে একদম ম্যাক্সিমাম সর্বোচ্চটা হবে, যেটা আর কি তোমার দ্বিপদীর ঘাত যেটা আছে সেটা। এখন সহগ গুলা কিভাবে বের করবো, এটা বের করার কি উপায় শিখছিলা তুমি? প্যাসকেলের একটা ত্রিভুজ করছিলা, তাই না? যে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা সেটা বের করতে পারতাম, সেটা করা যেত। আচ্ছা, আমরা আরেকটা পথ নিই। হয়। আচ্ছা, এইটা প্রথমটা কি হবে? সব গুলো বলছি না, শুধু এমনি পথটা বলো। প্রথমটা কি হবে? a⁵ b 0, তাই তো? তারপর কি 4b 1, তারপর কি আসে কিউব b স্কোয়ার। এই তো, এগুলো আসছে। তো এখন হচ্ছে আমাদেরকে আহ আমাদের এখন যেটা কাজ আসলে, আমাদেরকে ধরে নাও, এটাই তো বলতো প্রশ্নগুলোতে তো এরকম থাকে, যে কোনো পাওয়ার দিয়ে দিবে, ধরো 70 দিয়ে দিল, দিয়ে বলে দিল যে এই ধারার মানে a+b⁴ যে বিস্তৃতি করব সেখানে হচ্ছে কি বলে, এততম পদ বের করে দাও, এততম বের করে দাও, সহগ বের করে দাও, তাই না? বা এরকম টাইপের জিনিস করতে হয়। তাহলে আমরা যেটা মূলত করতেছি, দুই পদেই বিস্তৃতি করতেছি, মানে পুরো বিষয়টা নিয়ে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে যে আসলে কি হচ্ছে, মানে পুরো বিষয়টা বিশ্লেষণ করতে হবে। তো প্রথম বিশ্লেষণ এটাই আমরা দেখলাম, যে দুইটা পদের মধ্যে প্রথম পদ যেটা থাকে ওটার পাওয়ারটা সর্বোচ্চ থাকে, এবং সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং দ্বিতীয় পদটার পাওয়ারটা শুরুতে 0 থাকে এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা একটা প্রথমটা দেখলাম। আর কি, আরেকটা দেখলাম, এখানে আরো কয়েকটা জিনিস আমরা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। একটা কি দেখলাম, যে এখানকার যে শখগুলা, এই শখগুলো এখনো বের করতে হবে। শখগুলা ওটা বের করতে হবে, যে শখগুলো আমাকে জানতে হবে যে প্রত্যেকটা পদের আগে শখ করে। এটা একটা। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে যখন a+b⁴ তখন পদ সংখ্যা হয়েছে 5টা, যখন a+b³ তখন পদ সংখ্যা হয়েছে 4টা, যখন a+b² তখন পদ সংখ্যা হয়েছে 3টা, যখন 1 তখন 2টা। তার মানে পদ সংখ্যা কি আসতেছে, যদি পাওয়ার n ধরো, তাহলে পদ সংখ্যা আসতেছে n+1, এরকম। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হলো। তাহলে এই দ্বিপদী বিস্তৃতিতে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এগুলো আমরা লিখবো, যে প্রপার্টিস, যে যে প্রপার্টি গুলো লাগবে, কারণ এগুলো আমাদের ম্যাপ করতে পরবর্তীতে কাজে লাগবে, যে কি কি প্রপার্টি গুলো আমরা আহ এখানে দেখবো। তো ওটা আমরা লিখতেছি এখানে। এখন আমাদেরকে আগে প্রপার্টি গুলো লিখি। এর প্রথম যে প্রপার্টি আমরা লিখলাম, প্রথম কি, যে দ্বিপদীর ঘাত যদি n হয়, ঘাত n বলতে a+b⁴ যদি এরকম থাকে, দ্বিপদীর ঘাত n হলে পদ সংখ্যা হচ্ছে, আমরা দেখতেছি কয়টা, n+1।
এই দেখ, দুই দুই নম্বরটা কি দেখলাম, যে প্রথম পদের পাওয়ার কি হবে, শুরুতে সর্বোচ্চ হবে, তারপর এক এক করে বাড়বে। এবং দ্বিতীয় পদের পাওয়ার শুরুতে জিরো হবে, তারপর সরি, কি বললাম, উল্টাটা বললাম। প্রথম পদের পাওয়ার শুরুতে সর্বোচ্চ হবে, তারপর এক করে কমবে। এবং দ্বিতীয় পদের পাওয়ার কি মানে আমরা এই যে যদি এইভাবে লিখি, যে প্রথম পদ এটা পাওয়ারটা কমবে, এবং দ্বিতীয় পদ এটা পাওয়ারটা বাড়ছে। এটাই। তিন, এখানে আরেকটা জিনিস আমরা এখন খেয়াল করবো, একটা অবজারভেশন করবো আসলে। আচ্ছা, দেখি করি। হুম, একটা অবজারভেশন হচ্ছে এটাই, যে দেখো প্রথম পদ এবং দ্বিতীয় পদের এই যে যে কোনো একটা পদ তুমি উঠে নাও, দ্বিপদীর বিস্তৃতির যে কোনো একটা পদ তুমি উঠে নাও, ওখানে দেখবে যে প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা, মানে এইটা এইটা এততম পদ, এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা প্রথম পদের যে পাওয়ার এবং দ্বিতীয় পদের যে পাওয়ার, মানে ঘাত, এই দুটো যোগ করলে দ্বিপদীর ঘাতের সমান হচ্ছে। তো প্রথম পদের ঘাত যোগ দ্বিতীয় পদের ঘাত হচ্ছে দ্বিপদীর ঘাত। এটা একটা বৈশিষ্ট্য, এটাও লিখে নিই, প্রত্যেকটা কাজে লাগে। যদিও এগুলো খুবই ছোট ছোট বিষয়, এগুলা না বললেও হয়তো হইতো, কিন্তু আমরা এগুলো লিখি। দ্বিপদীর ঘাত, এটা না, yes, প্রথম পদের ঘাত যোগ দ্বিতীয় পদের ঘাত। এইটা একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। আচ্ছা, এরপর এরপর আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখবো, সেটা হচ্ছে কিভাবে দেখতে পারি। উম, হ্যাঁ, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা দেখো, দ্বিপদী বিস্তৃতিতে যে দুইটা পদ ছিল তোমার, মানে দুইটা পদ এ আর বি, ওই দুইটা পদ প্রত্যেকটা, যে তুমি বিস্তৃতি করার পর যে যতগুলো পদ পাইছো, প্রত্যেকটা পদে সেটা গুণ আকারে আসে না? এই যে এ আর বি, মানে পাওয়ারটা বাদ দাও, পদ দুটা তো গুণ আকারে আসে। যে এ আর বি এখানে গুণ আকারে পাওয়ার আছে ওদের উপরে, সেটা নিয়ে আমাদের ডিল করতে হবে। বাট তুমি যদি ইন্ডিভিজুয়াল একটা ধরে নাও, আমি এটা পদ নিয়ে চিন্তা করলাম, এখানে দেখো এ আর বি তো গুণ আকারে আছে। তো দুইটা পদ গুণ আকারে থাকবে, তাদের উপর পাওয়ার আলাদা হবে, সেই পাওয়ারটা নিয়ে আমরা ডিল করব। তো গুণ আকারে তো আছে, তো দ্বিপদীতে বা কি হয়, পদদ্বয় গুণ আকারে থাকে। এটা একটা। বিস্তৃতিতে এটা লিখি, পদদ্বয় গুণ আকারে থাকে। এটা একটা গেল। এরপরে দ্বিপদীতে পদদ্বয় গুণ আকারে থাকে, এটা গেল। এরপর আমি আসলে পাওয়ারটা নিয়ে চিন্তা করতেছি, যে এদের যে পাওয়ারটা সেটা কিভাবে আসতেছে, মানে প্রত্যেকটা পদে যে পাওয়ারটা কিভাবে আসতেছে। এই যে এটার কথা, যে ধরুন এটার উপর পাওয়ার ফোর আসলো, এটার উপর পাওয়ার ওয়ান আসলো, ধরুন এটার উপর পাওয়ার ফোর আসলো, এটার উপর পাওয়ার ওয়ান আসলো। এই যে পাওয়ারটা আসতেছে, এটা কিভাবে আসতেছে, ওটা নিয়ে আমার চিন্তা আসছে। এরপর আমরা এর পরবর্তীতে শখ গুলা নিয়ে চিন্তা করবো, আপাতত পাওয়ার গুলা নিয়ে চিন্তা করবো। আমি দেখলাম কি যাচ্ছে, বিস্তৃত করছি এবং প্রত্যেকটা পদে দেখতেছি এ আর বি গুণ আকারে আছে, এবং তাদের উপর একটা পাওয়ার আছে। সেই পাওয়ারটা কোথা থেকে আসতেছে সেটা কি আমি বিশ্লেষণ করতে পারি কি, যে পাওয়ারটা কিভাবে আসছে। ঠিক আছে, তো সেটা বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে, তার আগে আমাকে কি বলতে হবে, যে এটা ধরে নাও ফার্স্ট পদ, মানে এই দ্বিপদী বিস্তৃতি, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এটা হচ্ছে সিক্সথ। যে কোনো একটা কথাই চিন্তা করো। Fifth, যে কোনো এই যে লাস্টের এইটা দেখছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, যেটাই ধরো, ধরুন ফিফথ তম পদটা যেটা ধরতেছে, ফিফথ তম পদ বলতে হচ্ছে এটার কথা বলছি, এই যেটা। তো এখানে দেখো বি এর যে পাওয়ারটা, ওইটা বিস্তৃতিতে যে পদ, যততম পদ, সেটা হচ্ছে এক কম, তাই তো। আবার ফোর্থ যেই ইয়াটা পদটা, এটাতে তুমি দেখো বিস্তৃতিতে যে ফোর্থ তম পদ, তুমি সেটা সেখানে বি এর পাওয়ার কত, ওটা হচ্ছে একটা কম। আর এখানে
থার্ড, বি এর পাওয়ার ওটা হচ্ছে 1 গুণ। সেকেন্ড, বি এর পাওয়ার ওটা হচ্ছে 1 গুণ। তার মানে আমরা একটা প্যাটার্ন পাইছি না, যে যততম পদ থাকবে বি এর দ্বিতীয় পদের যে পাওয়ারটা, মানে বি এর যে পাওয়ারটা এটা 1 কম হবে। তো সবসময় তো এটা সত্য। যেমন এখানে 6, বি এর পাওয়ার 1 কম 5 হচ্ছে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি, এটা একটা বৈশিষ্ট্য, যে যততম পদ থাকবে বি এর পাওয়ার হবে তার থেকে 1 কম। বলা যায় তো? বলা যায়। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে দ্বিতীয় পদের ঘাতটা, মানে বি এর ঘাতটা, পদের ঘাত, এটা কি হবে? তম পদ, যততম পদ সেটা হচ্ছে কি 1 কম। এটা আমরা একটা বৈশিষ্ট্য বলতে পারি। 6 নম্বর বৈশিষ্ট্যটা কি বলা যায়? আহ এরপর আমাদের তাহলে বি এর দ্বিতীয় পদের ঘাতটা আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় পদের ঘাতটা আমরা কিভাবে বের করবো, যদি আমাদের তম পদগুলো জানা থাকে। তাহলে এবং তাহলে প্রথম পদটার ঘাতটা এখন কি হবে? বুঝতে পারতেছো? এটা অলরেডি আমরা পড়ছি যে দুইটা পদের কি হয়, ঘাতের যোগফলটা কি হয়, প্রথম এবং দ্বিতীয় পদের ঘাতের যোগফলটা হয় দ্বিপদীর ঘাতের সমান। তাহলে দ্বিতীয় পদটার ঘাতের ভ্যালুটা তুমি পাইছো, যে দ্বিতীয় পদের ঘাত হচ্ছে কি, তম পদ বিয়োগ 1। তাহলে প্রথম পদের ঘাতটা কি হবে? যে দ্বিপদীর ঘাত, দ্বিপদীর ঘাত বিয়োগ তৃতীয় পদের। ঠিক আছে না? এই তো প্রথম দ্বিপদীর ঘাত। হ্যাঁ, তম পদ দিল তো তম পদ দাও। সমস্যা নেই। আর তম পদ কেন দিল? হ্যাঁ, হ্যাঁ সেটাও। না না, তখন হবে না। তুমি এটা দেখো, এটা 4তম পদ, এটা 1 কম হলো। তুমি 4 থেকে 3 বিয়োগ দাও, তাহলে কি এটা মিলছে? মিলেনি। আমরা সেইটার ক্ষেত্রে বলতেছিলাম, এই যে এই দুইটার যোগফল হবে এই 5 এর সমান। ঠিক আছে, বুঝতে পারছো? তম পদ দিলে ভুল হবে। দ্বিপদের ঘাত বিয়োগ তৃতীয় পদের। ঠিক আছে, এটা একটা জিনিস। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম। লাস্টে আরেকটা বৈশিষ্ট্য লাগবে, সেটা এখন আমরা বের করতে পারিনি, সেটা হচ্ছে সহগটা। সহগগুলোতে লাগবে। এই তো। তাহলে তো তুমি মানে যে কোনো একটা পদ সম্বন্ধে তোমার ধরে নাও, তোমাকে বললো ফিফথ তম পদটা বের করো। ফিফথ তম পদে কি আছে? এ আছে, বি আছে, তাদের উপর ঘাত আছে এবং সামনে সহগ আছে। তো এ আর বি এর ঘাত আমরা বের করে নিছি। যে এ এর ঘাত কি হবে, বি এর ঘাত কি হবে সেটা আমরা জানি, এবং কিভাবে থাকবে সেটাও আমরা জানি, গুণাকার। জাস্ট আমাদেরকে এখন বের করা বাকি আছে এই সহগটা সামনে কি হবে। তাহলে কিন্তু পুরো আইডিয়াটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই যদি হয়, এখন আমাদের খালি এটা পুরাটা ঠিক আছে, পুরা জিনিসটা কমপ্লিট, জাস্ট শখ গুলা বের করলে হয়ে গেল। শখটা বের করলে হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন শখটা কিভাবে বের করবো? শখটা বের করার আগে আমি এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বের করলাম। হুম। প্রথম পদের মোট পদ মাইনাস তম পদ। আচ্ছা। হ্যাঁ, সেটাও করতে পারবা, সেটাও হবে। হ্যাঁ, সেটাও হবে, সেটাও হবে, সেটাও ট্রু। এটাও লিখে দিই যে কি বললাম। হ্যাঁ, দ্বিপদীর ঘাত, ওই আর কি একই জিনিস। ওই তো পদ সংখ্যা, পদ সংখ্যা পড়ছিলাম। আচ্ছা দেখি, তো কি হবে, পদ সংখ্যা বিয়োগ হচ্ছে যততম পদ, তাই তো? হ্যাঁ, মানে এটা আসলে ওই তো অবজারভেশনের বিষয়, যেমন এটা একটা অবজার্ভ করলাম, এটা দিয়ে কিন্তু বের হচ্ছে। আমরা একটা অবজার্ভ করলাম, ওটা দিয়েও বের হবে। এই আর কি। এটা মনে রাখলে হলো, পদ সংখ্যা বিয়োগ হচ্ছে তম পদ। এই যে কোনো একটা মনে রাখবো আর কি। মানে প্রথম বইটা আমি যেটা বললাম এটা মনে রাখলে হবে, এবং এটা মনে রাখলেও হবে। মানে একটা জানলে তো আরেকটা বের হয়ে যাচ্ছে। এটাই আর কি। তো এখন যা কিছু শিখছি ওটা দিয়ে তুমি একটু আমাকে এটা বলো, যে ধরো না আমি দিলাম 1 + x⁴ এর 22তম পদটা কি হবে? কি হবে বলো? জাস্ট শখটা বলবা না?
পদটা বলো। তাহলে কি আছে? হ্যাঁ, কি 24? আচ্ছা, ওটা ওটা আপাতত বাদ। সহগটা বাদ দাও, জাস্ট তুমি ওই যে সহগটা বাদে যেটা আছে প্রথম পদ দ্বিতীয় পদ এবং সেটার উপর পাওয়ারটা, আমরা ওই যে ওটা যদি অ্যানালাইসটা খাটাই তাহলে প্রথম দ্বিতীয় পদটা হচ্ছে এক্স, সেটার উপর ঘাতটা কি থাকে, এটার উপর ঘাতটা কি থাকে বলুন, যততম পদ বিয়োগ এক, তাহলে 21। 22তম পদ বলছিল, তাহলে 22 - 1। আর হচ্ছে দ্বিতীয় পদ দুটো পদ গুণাকার থাকবে, এবং দ্বিতীয় পদের ঘাতটা কি, প্রথম পদের ঘাতটা কি হবে, মোট দ্বিপদীর ঘাত বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদের ঘাত, তাহলে এটা কত আসছে, 44 - 21। ঠিক আছে, তো মানে জিনিসটা কি, তো ওয়ানই আসবে, ওয়ান যেহেতু আছে, আর এটা আসবে এক্স টু দি পাওয়ার 21। এখানে একটা সহগ আছে, এই সহগটা আমরা বসাবো পরে। ঠিক আছে, এর ওকে, তাহলে এটা বলো, এক্স কিউব 50 এর 23তম পদ কি হবে? মানে আমি যেভাবে বললাম ওভাবে বলার চেষ্টা করো। দুইটা পদ গুণ আকারে থাকবে, এক্স কিউব ওয়ান, মানে এটা কি বললাম, দ্বিতীয় পদের সহগটা হবে, দ্বিতীয় পদের সহগটা ঘাতটা কি হবে, যততম পদ বিয়োগ এক, মানে এটা 22। আর এটা কি হবে, দ্বিপদীর ঘাত থেকে দ্বিতীয় পদের ঘাতটা বিয়োগ করলেই হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 27, সরি 28। ঠিক আছে না? আচ্ছা, আমরা এটা একটা সূত্র পড়বো পরবর্তীতে, ওই যে যেটা সূত্র তুমি জানো অলরেডি, আমি জানি। ওটা দিয়ে তখন আবার জিনিসটা হয়ে যাবে, তো আমরা আসলে এটা ওই জাস্ট বৈশিষ্ট্যগুলো অবজার্ভ করে বলার চেষ্টা করতেছি। 10তম, কি হবে এটা, প্রথমত তুমি গুণ আকারে লিখবা, এইভাবে না, কারণ একটা পদ এখানে তোমাকে এক্স স্কোয়ার ধরতে হবে, আরেকটা পদ ধরতে হবে -1/x স্কোয়ার, কারণ তুমি যখন সূত্র পড়ছিলা তখন a প্লাস বি পড়ছিল, মাঝে প্লাস ছিল, তো এই জন্য এটা কিন্তু -1/x কিউব এক্স স্কোয়ার, তাহলে -1/x স্কোয়ার এটা হচ্ছে তোমার দ্বিতীয় পদ, এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম পদ, এটা গুণ আকারে থাকবে, এবার ঘাত করো, তো এটার ঘাত কি হবে আর এটার ঘাত কি হবে বলো তো? হুম, কত আসছে, 35। তাহলে তো হয়েছে, আমি জিনিসটা বুঝতে পারছি কি হচ্ছে। এখন কথা হলো যে, ইয়া কি কথা হলো যে এই সামনের সহগ গুলো কি হবে, প্রত্যেকটা পদের সামনে সহগ গুলো, তাহলে এই সহগ নির্ণয় করার জন্য তুমি যেটা করছো সেটা কি করছিল, এই যে একটা সি দিয়ে, যেটা ওই যে কম্বিনেশনের ইয়াটা ছিল, সমাবেশ দিয়ে, আরেকটা ছিল প্যাসকেলের ত্রিভুজ দিয়ে। আমরা প্রথমে প্যাসকেলের ত্রিভুজটা দেখি, প্যাসকেলের ত্রিভুজটা কি মনে আছে? প্যাসকেল টাইম হয়ে গেছে। কি ছিল প্রথমে, এখানে একটা ওয়ান, তারপরে এখানে একটা ওয়ান নিতে হয়, এখানে একটা ওয়ান, তাই না? তারপরে এখানে একটা ওয়ান নিতে হবে, এখানে একটা ওয়ান, এখানে টু নিতে হবে, তাই না? এরকম। তারপর এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, সাইড গুলোতে ওয়ান থাকবে, তারপর এখানে ওয়ান আর টু যোগ হবে থ্রি, ওয়ান আর টু যোগ হয়ে যাবে কি, থ্রি। তারপর এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, তারপরে এইটা থ্রি আর ওয়ান হয়ে যায়, যোগ করে কত, ফোর, সিক্স, ফোর। আরেকটা নিই, ওয়ান আর ওয়ান, ফাইভ, তাই না? টেন, টেন, ফাইভ, এই তো। তাহলে এরকম করে আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা করতেই পারি, সেটা আমাদের মনে আছে। তো এখন আমরা এবার আসলে মূলত সবটা বের করতে চাচ্ছি, যে কোএফিসিয়েন্ট গুলো কি হবে। তো এখন আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে তো করতেই পারি, কারণ আমরা করছি। প্যাসকেলের ত্রিভুজ দিয়ে কি করতে হয়, যে এই যে প্রথম যেটা থাকে, এটা আসলে কি কি নির্দেশ করে, আমি যদি এইভাবে দেখাই, যে প্রথমে এটা যেটা আছে, এটা তোমার আসলে যেটা কার সহগটা দিচ্ছে, a প্লাস বি টু দি পাওয়ার 0। ব্যাপারটা কি, কিসেরটা দিচ্ছে,
এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান। আর লাস্টেরটা কিসেরটা দিচ্ছে বলো তো? এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এ, মানে এক কথা। আহ, আচ্ছা, আর কারণ আমরা জানি এ প্লাস বি টু দি ফাইভ এ ছয়টা পদ থাকে, আর এখানে দেখো ছয়টা রাশি আছে, এরকম করে মানে সাইমালটেনিয়াসলি যাবে, যার যারটা হবে এরকম করে সবগুলো দিয়ে দিবি। তাহলে এখান থেকে আমরা সবগুলো পাইতে পারি। সেটা করা যায়। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে? আচ্ছা, একটা জিনিস দেখি, কিন্তু প্রত্যেকটা লিখে দিয়ে আবার এরকম দিলাম। হ্যাঁ, বলো। তাহলে এটা দিবে কিসের সহগ? এ প্লাস বি স্কোয়ারের। এটা দিবে এ প্লাস বি কিউবের। আর এটা দিবে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এর সহগটা দিয়ে দিবে। তাই তো? ঠিক আছে। তো ধরে নাও যে তুমি এখন এ প্লাস বি টু দি পাওয়ার, আচ্ছা এখন তোমাকে যদি এইভাবে বলে এ প্লাস বি টু দি পাওয়ার 70 এর করো, বিস্তৃতি করো, তো সেক্ষেত্রে তুমি যদি সবগুলো বের করতে চাও, তাহলে তোমাকে কিন্তু অনেক বড় একটা প্যাসকেলের ত্রিভুজ আঁকাইতে হবে। কারণ তোমার এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ এর যে ইয়াটা আছে, বিস্তৃতিটা আছে, সেটা জানতে হলে তার আগেরটা জানতে হচ্ছে, সেটা জানতে হলে তার আগেরটা, তাই না? তো এটা তো অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, তত বড় জায়গাও আমরা পাবো না এতগুলো তৈরি করার। তাহলে এখন প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে সহগ বের করার একটা লিমিটেশন তাহলে আছে, যে হচ্ছে না ব্যাপারটা, এতগুলো জিনিসের জন্য আমি পারবো না। কিন্তু তাও এটা তো করা যাচ্ছে, অ্যাটলিস্ট এটা পাঁচতম পদ ছয়তম পদ পর্যন্ত করা যায়, এর চেয়ে সাততম করলেও করতে হবে, কিন্তু এত বড় জিনিস তো করা যায় না। তখন আমাদেরকে আরেকটা একটা পদ্ধতি বের করতে হবে হয়তো। তো আপাতত সবগুলো আমরা পাইছি, তো সবগুলো আমি একটু লিখে নিই। যে কি, চারতমের জন্য কত পাইলাম? 1464, আর এটার জন্য 51051। আচ্ছা, তাহলে এই সবগুলো লিখে নিই কথাই এখানে। তাহলে এটার জন্য প্রথম কি 464, এটা কি 5 10 10 5 8, এরকম। তাহলে এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ না তুমি প্যাসকেল ত্রিভুজ থেকে? যে প্যাসকেল ত্রিভুজে ওই রিপিট হচ্ছে, মাঝখান থেকে রিপিট হচ্ছে ধর, যে 1 4 6 হলো, তারপর আবার 6 4 1, এই এদিকে আর এদিকে সমান। তারপর কি হচ্ছে, এখানে দেখো 1 5 10, এখানে যেহেতু দুইটা 10 আছে, আবার এখান থেকে 10 5 1, এইদিকে আবার এই জিনিসটা সেম রিপিট হচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবা, কারণ এটা আমাদের কোন একটা ম্যাথে হয়তো কাজে লাগবে, এই জিনিসটা, যে প্যাটার্নটা, যে এটা আবার রিপিট। আরেকটা জিনিস যে প্রত্যেকটা পদে, প্রথম পদ এবং শেষ পদে সবসময় ওয়ান, সবসময় ওয়ান। আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে আমরা দেখতেছি যে প্রথম এবং দ্বিতীয়, লাস্ট যে পদ থাকবে সেটাতে প্রত্যেক সবসময় সবগুলো হবে ওয়ান, এই জিনিসটা। আচ্ছা, প্যাসকেলের ত্রিভুজে এই জিনিসটা হইতেছে। তাহলে কি করা যায়, আর কি দিয়ে করতে পারি, যেটা তুমি বললে একটু আগে, যে আমরা এই যে এনসিআর, এটা দিয়ে করা যায়, এনসিআর দিয়ে করা যায়। এখন এটা কিভাবে করা যায়, এটা কি ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের বইয়ে, তুমি যদি বই খোলো, বইয়ে কিন্তু আরেকটা নিয়ম আছে, যে বইয়ে তুমি যদি দেখবা, বইয়ের মধ্যে এই নিয়মটা আছে, এটা একদমই বাজে দেখলাম, এইটা নিয়ম আছে, পূর্বের পদের, আচ্ছা, সহগটা তুমি নির্ণয় করতে পারবা পূর্বের যে পদটা আছে সেটা সাহায্যে, এটা একটা করা যায়। বুঝছো? সূত্রটা হচ্ছে এরকম, সহগটা সহগটা হবে, পূর্বের পদে যে সহগটা থাকবে ওটা, পূর্বের, পূর্বের পদের সহগ বলতেছি, হ্যাঁ পূর্বের পদের সহগ ইন্টু হলো পূর্বের পদের এর হার ডিভাইডেড বাই পূর্বের পদের পদের পূর্বের পদের কত সংখ্যা, হ্যাঁ, এটা কিরকম ভাবে কাজ করে, আমরা যদি যে কোনো একটা নিই, ধরে নাও এ প্লাস বি
টু দি পাওয়ার কত নেব, 5 নিলাম। 5 নিলে ধরে নাও আমরা জানি প্রথম পদটা কি হবে, প্রথম যে পদটা থাকবে ওইটা প্রথম পদের সহগ তো 1 হবে, এটা আমরা জানি। এটা হবে 5, এটা হবে 0। এবং দ্বিতীয় পদের সহগটা আমরা বের করব। দ্বিতীয় পদটা আমরা জানি কি হবে, দ্বিতীয় পদটা হবে এখানে 4 হবে আর এখানে 1 হবে। এবং তৃতীয় পদটা হবে আহ এখানে কিউব হবে, এখানে স্কোয়ার হবে এবং সো অন। এটা আমরা সূত্রের অনুযায়ী যদি সহগটা বের করতে চাই তাহলে কি হবে, বলছে যে পূর্বের পদের সহগ। তাহলে ধরে নাও এই পদের সহগ তো 1, এটা তোমার জানা আছে। তো আমি এই পদের সহগটা বের করতে যাচ্ছি। তো এই পদের পূর্বের পদ হচ্ছে এইটা। তো এই পদের সহগটা কত, 1, এটা 1 ইন্টু পূর্বের পদের এর ঘাত, তাহলে এ পদের এর ঘাত কত, 5 ইন্টু 5 ডিভাইডেড বাই পূর্বের পদের পদের সংখ্যা। তো এটা কততম পদ, আমি যততম ওইটা বলছে, এটা 1তম পদ, তাহলে 1 দিয়ে ভাগ। তাহলে এটা 5 আসলো, তাহলে এইটা হচ্ছে 5 হবে। এটা আমরা একটু আগে দেখলাম 5ই হবে। তারপরে এখানে কত ছিল বোধহয়, 10 ছিল বোধহয়। তো দেখি 10 আসে কিনা। যে এই পদের সহগটা বের করতে চাচ্ছি, তাহলে পূর্বের পদকে এইটা, তো পূর্বের পদের সহগ কত আছে, 5। এই যে 5 টা পূর্বের পদের সহগ ইন্টু পূর্বের পদের এর ঘাত, এর ঘাত কত আছে 4 ইন্টু পূর্বের পদের সংখ্যা কত, এটা 1 2 সেকেন্ড পদ, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে এটা আসছে 10। এই যে 10, তো এরকম আর কি এই সূত্রটা আছে। প্লাস সেকেন্ড আর না, এটা তো শো করবে না। তো ওই তো এটা লিমিটেশন তো আছে এটা। আর এটা তুমি ওই তো যেটা ধরে না, তোমাকে যদি বলে এ বি 71, এখানে তুমি কি করবা, ধরে নাও তোমাকে বললো যে 68 এততম পদটা বের করো। তো তুমি পদটা তো বের করবা, যে পদের গুণফল থাকবে ভাগগুলো বের করো, সবটা বের করবা যখন, তখন তোমাকে তো 67তম পদের সবটা জানতে হবে। হুম হুম। হ্যাঁ, এরকম থাকলো। হ্যাঁ, কিছু একটা থাকলো। হুম 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 হুম। তো আমি যেটা বললাম এটা একটা উপায়, তবে এর চেয়ে এফিশিয়েন্ট উপায় আমরা সামনে করবো আর। মানে এটা একটা উপায় হতে পারে, যেটা বইয়ে আছে। তো হ্যাঁ, তুমি যেটা বললা সেটা সেটা হতে পারে। তো এই জন্য আমরা পরের গুলা শিখবো, যাতে করে ওই যে তুমি যেটা বললা ওইটার উত্তরটা করতে পারো। তো ওই যে আমরা এর পরেরটা দেখবো, আসলে আমরা যেটা ফলো করবো ওটা হচ্ছে ওই আলটিমেটলি ওই যে NC1 NCR দিয়ে যেটা, সেটা দিয়ে সেটাই ফলো করবো আসলে। তো এত কিছু করবো না। তাহলে আরেকটা এনসিআর যে করবো, ঠিক আছে, এখানে আরেকটা উপায় দিয়ে করা যায়, সেটা হচ্ছে বিন্যাস দিয়ে করা যায়। কারণ এনসিআর কিভাবে আসলো সেটা সেটা বোঝার উপায় দুইটা উপায় আছে। একটা এমনি যদি বলি তাহলে ওটা একটা উপায় আছে, মানে যে তুমি জাস্ট এনসিআর মানে কি, কম্বিনেশন সমাবেশের যে ধারণাটা আমরা পড়ছি সেটা দিয়েও করা যায়। আর আরেকটা হচ্ছে যে বিন্যাস থেকে সমাবেশে যাওয়া যায়, মানে বিন্যাস প্রথমে আমি করলাম, তারপর আমি সমাবেশে ওই জিনিসটাকে নিয়ে যাব। তো আচ্ছা, আমি দেখাই দিই জিনিসটা কিভাবে করবো। তো এটার জন্য আমাকে একটু এই জিনিসগুলো আরেকবার লিখতে হবে। এটা একটু টাইম খাবে, কিন্তু জিনিসটা মজার আর এ প্লাস বি, প্রথমে আমরা 1 ধরি, এটা কি হবে, এ প্লাস বি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এ প্লাস বি স্কোয়ার, এটা মানে কি, এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস, এই যদি হয়, ওকে, এটা হলো এ প্লাস বি এ প্লাস বি। আচ্ছা, এখানে তার আগে তো একটা জিনিস আমার পড়ানো উচিত ছিল, হ্যাঁ ওটা আগে পড়াইনি। দাঁড়াও, একটু আমরা একটু রিভিশন দেবো, ঠিক আছে, একটু রিভিশন দিব, বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা একটু রিভিশন দিব, তাইলে আমরা ওই জিনিসগুলো যেগুলো বলতেছে এগুলো বুঝতে পারবো, বিন্যাস ও সমাবেশ।
তো বিন্যাসের আইডিয়াটা কি ছিল বলো তো? ধরে নাও তোমাকে হচ্ছে কি আছে, যে ওই বিন্যাস মানে কি, যে 8 জন লোক আছে, যে 3টা সিট আছে, কত ভাবে তুমি বসাইতে পারো, তাই না? এরকম জিনিস ছিল, যে 8 জন লোক থেকে 3জনকে কত ভাবে সিটে বসাইতে পারো, এরকম। তাহলে আমরা এটা কিভাবে পড়ছি? প্রথম অপশনে 8জনকে বসাইতে পারবো, তারপর 7জনকে, তারপর 6জনকে, এই তো। তো এইটাকে আমরা শর্টে কি বলছিলাম, 8p3, মনে আছে? 8p3 ছিল, এবং 8p3টা আসলে কিসের সমান ছিল? 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস কি ছিল, 5 ফ্যাক্টোরিয়াল, বা সরি বাই 5 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 8 - 3 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল কিনা বলতো? বা আমি যদি ইয়াতে লিখি, এন পি আর, এটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল, এটা ছিল কিনা? ঠিক আছে, মনে পড়ছে? এটা ছিল কিনা, n ফ্যাক্টোরিয়াল বাই n - r, এটা ছিল। ওকে, ঠিক আছে, এটা ভালো কথা, এরকম হলো। এখন আমরা ওই যে ইয়াতে যাব, কিসে, আরেকটা জিনিসে যাব, কোনটাতে যেতে পারি? উম একটা হচ্ছে কি, আমরা বাছাই করব। ধরুন এটা তো আমরা কম্বিনেশন, বিন্যাস করলাম যে কত ভাবে আমরা সেটা। একটা হচ্ছে আমরা জিনিসটা হচ্ছে বাছাই করতে পারি, যে কত ভাবে জিনিসটা বাছাই করতে পারি। ধরে নাও যে 8 জন লোক থেকে 3জন লোককে তুমি জাস্ট বসাও। তোমার এবার উদ্দেশ্য হচ্ছে যে কত ভাবে বসাবা এটা না, জাস্ট তুমি 3জনকেই নিবা। 8 জন লোক থেকে জাস্ট 3জনকেই নিবা। তো বাছাই মানে তুমি এবার তোমার প্রশ্নটা হলো 8 জন থেকে 3জন বাছাই করো। জাস্ট তুমি বাছাই করবে, শেষ, এটুকুই। কোনো সাজানোর দরকার নেই, এটা বলেন। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করছি, 8c3 পড়ছি কিনা? 8c3 পড়ছি। আচ্ছা, কম্বিনেশন দিয়ে এটা, আচ্ছা এই জিনিসটা আবার ইয়া দিয়ে করা যায় না? সে কি বলে ওই যে, আমরা একটা সূত্রের মতো পড়ছিলাম না, যে কি জানি একটা ছিল, আহ বাছাই, এই যে বিন্যাস ইকুয়াল টু বাছাই ইনটু সাজানো, এরকম কিছু একটা পড়ছিলাম, মনে করো? বিন্যাস হচ্ছে বাছাই ইনটু সাজানো, এরকম কিছু একটা। বা এই যে বাছাই, এটা তো HC3 হবে, সেটা বুঝতে পারছি, এটা HC3 হবে। তবে আমরা ওটা পারমিউটেশনের মাধ্যমে করছিলাম, সেটা এইভাবে, মানে একদম শুরুতে একদম বেসিক এ ছিল যেটা। আমরা কি করছিলাম, যে 8p3 এত উপরে আমি এটা কি করতে পারি, বিন্যাস করতে পারি। তো বাছাই যখন বের করতে যাচ্ছি, তখন আমাকে এটা কি করতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। মানে যতগুলো আছে ওগুলো দিয়ে ভাগ করতে হবে, 8p3 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে এটা হবে 8 ফ্যাক্টোরিয়াল, 8 - 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। বা জিনিসটা ছিল এরকম, n p r বাই r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হইতো, তাহলে এটা হবে n ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। তো এইটাকে তো আমরা কি নাম দিচ্ছি, 8c3, n c3, সরি ncr, এটা ছিল কিন্তু। অর্থাৎ মুদ্রা কথা হলো যে ncr টা তোমার কি হবে, n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, n - r ফ্যাক্টোরিয়াল, বুঝলে তো? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস ফ্যাক্টোরিয়াল, এই সূত্র কিন্তু আমরা ভুলে গেছো? কেন ভুলে গেছো? তো তুলার বিষয়টা, আচ্ছা যাই হোক। তো এইগুলা ছিল, আমাদের এখানে পুরাটা লাগবে না, আমরা জাস্ট অল্প, জাস্ট এখানে জাস্ট বোঝার জন্য লাগবে, বুঝছো? আমি যদি তোমাকে এগুলো নাও বলি, জাস্ট তোমাকে সূত্রটা বলে দিই, তখন আবার রিভিশন দিবা, তাইলে হবে। তো এখন হচ্ছে, আহ, ওই যে যেটা বলছি, এগুলা বলার উদ্দেশ্য একটাই, যে যাতে করে তুমি বুঝো জিনিসটা কিভাবে আসতেছে।
আলে গেলে না বললেও হবে, তোমাকে ডাইরেক্ট বলে দিলাম যে এইভাবে এইভাবে করো, তাহলে এইভাবে করলেও কিন্তু হয়ে যাবে। আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করতেছি। তো আচ্ছা, আমি যতটুকু ওইখানে বলতেছি অতটুকু বুঝলেই হবে। এনসিআর, তাহলে আমরা কি বললাম, এন ফ্যাক্টরিয়াল বাই এটা 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 আসবে। ওকে, ফাইন, এটা আসতেছে, ভালো কথা। আচ্ছা, এখন এটা জরুরি, এটা মাথায় রাখিও। এখন আমরা কয়েকটা ওয়ার্ড নিবো, ধরে নাও আমরা নিলাম কি ওয়ার্ড নিবো, যে কোনো একটা ওয়ার্ড নিলে, যে কি ওয়ার্ড নিলে, ধরে নাও আমি ওয়ার্ড নিলাম এরকম একটা। তো এখন তোমাকে বলছি যে এটা কতভাবে বিন্যাস করা যায়, কতভাবে কি করা যায়, বিন্যাস করা যায়, এর উত্তরটা কি হবে? মনে পড়ে কি? বিন্যাস 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 করা যায়। কয়টা, কয়টা এখানে আমরা যখন করছিলাম, এই যে কয়টা আছে, এক, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, হ্যাঁ, ফাইভ ফ্যাক্টর, যতগুলা থাকবে ততগুলা। ওই যে এন পি এন, এটা মানে তো এন ফ্যাক্টরিয়াল করছিল এরকম। আচ্ছা, পাঁচ। এখন পি ডবল আছে, তার জন্য কি, দুই ফ্যাক্টরিয়াল, দুইটা দিয়ে এটা এটা দিয়ে ভাগ হবে, তাই না? যে যেটা ডবল থাকবে অত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এটা তো পড়ছিলাম, মনে তো আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। এরপর আরেকটা শব্দ নেই, আরেকটা কি শব্দ নেওয়া যায়, যে কোনো শব্দ নিলেই হলো। উম, যেখানে দুইটা রিপিট থাকবে, কি কি শব্দ নেওয়া যায়? কি হবে, নিলে হলো অনেক। ধরে নাও আমি এটা নিলাম, ইলেকট্রিক। ঠিক আছে, এখানে কি দুইটা, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রিক শব্দটা আমরা কয়ভাবে সাজাইতে পারি? এখানে টোটাল সংখ্যা কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট ফ্যাক্টরিয়াল। এখানে ই আছে দুইটা, টু ফ্যাক্টরিয়াল। সি আছে দুইটা, টু ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটা হলো। এখন আমি একটা শব্দ নিব, এটা। তো এখানে কতভাবে সাজাতে পারি? টোটাল অক্ষর কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা, সিক্স ফ্যাক্টোরিয়াল। বি আছে কয়টা, টু ফ্যাক্টোরিয়াল। আর এ আছে কয়টা, চারটা, টু ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে নিচে যে দুইটা দিয়ে ভাগ দিছো আর এখানে যে দুইটা দিয়ে ভাগ দিছো, ওই দুইটার মধ্যে পার্থক্য আছে। তুমি যখন এখানে দুই ফ্যাক্টোরিয়াল আর দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়েছিলা, তখন তোমাকে দেখতে হচ্ছিল যে এখানে ই কয়টা আছে আর সি কয়টা আছে, তাই না? কারণ এখানে অনেকগুলো অক্ষরের শব্দ ছিল, একাধিক টাইপের অক্ষরের শব্দ ছিল। কিন্তু এই যে বা বা যে শব্দটা আছে, এখানে তো তোমার দুইটা পদই আছে, মানে দুইটা অক্ষরই আছে, একটা বি আর একটা এ। তোমাকে যদি বলে দিতাম আমি যে দুইটা অক্ষর দিয়ে শব্দ বানাইছি, এতগুলো অক্ষরের কাইন্ড হচ্ছে দুইটাই আর কি, প্রকার হচ্ছে দুইটাই, তাহলে বলতেছি যে টোটাল পদ সংখ্যা যদি 6 হয়, তাহলে বি যদি দুইটা থাকে, তাহলে এ কয়টা থাকবে, চারটা। অর্থাৎ তোমাকে, মানে এখানে এ দুটো কি ডিপেন্ডেন্ট, তাই না? টু আর ফোর পরস্পরের উপর ডিপেন্ডেন্ট, এইখানে টু আর টু কিন্তু ডিপেন্ডেন্ট না। তো ফলে এখানে তুমি একটা বলে দিলে আরেকটা তুমি অটোমেটিকলি বলে জানতে পারছো যে আরেকটা কত হবে, ফোর হবে, ফোর ভেক্টোরিয়াল হবে, তাই না? এরকম হবে। তো মানে জিনিসটা হচ্ছে এরকম, যে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে সিক্স ফ্যাক্টোরিয়াল লিখলাম, লিখে টু ফ্যাক্টোরিয়াল লিখলাম, যেহেতু আমি জানি যে দুই প্রকারের মানে অক্ষরই দুইটা কাইন্ডের আছে বা দুইটা প্রকারের আছে, তাহলে বাকি আরেকটা হলো কি, সিক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আবার এখানে সিক্স ফ্যাক্টোরিয়াল লিখলাম, এখানে তাহলে আমি ধরুন আগে ফোর ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে বাকি অক্ষর যেটা আছে এটা হবে এরকম। ব্যাপারটা কি বুঝাতে পারছি? যেহেতু দুইটা অক্ষর দিয়ে তুমি শব্দ সাজাবা, ফলে রিপিটেশনের ব্যাপারটা তো তুমি কিন্তু দেখে বলতে পারো। এখন এইটাকে আমরা কি বলতে পারি বলতো, এই যে এই সূত্র অনুযায়ী, এই যে এন ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে এই সূত্র অনুযায়ী আমরা ওইটাকে কিন্তু একটা জিনিস নাম লিখতে পারি। হ্যাঁ, এন সি আর মানে কি করলাম, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এটার সাথে মিলাও তো। আচ্ছা, আমি এটা এই পাশে নিয়ে আসতেছি। এটার সাথে যদি মিলাই, তাহলে কি বলা যায়, এটাকে কি লিখতে পারি, সিক্স সি টু, ভুল হবে?
দেখো, ঠিক আছে। তারপর এটাকে আমরা লিখতে পারি 6C4। তার মানে আমরা বিন্যাস করছি, কিন্তু বিন্যাস থেকে আমরা সমাবেশে চলে গেলাম। মানে সমাবেশের আইডিয়াটাতে, মানে সমাবেশের মাধ্যমে এই সেম জিনিসটাকে লেখা যাচ্ছে। অর্থাৎ এটাকে যেইভাবে তুমি বিন্যাস করছো, এটা কিন্তু বিন্যাস বের করছো তুমি, যে কত ভাবে বিন্যাস করতে। তো সেটাই তুমি সমাবেশ দিয়ে বের করতে চাইলে তোমাকে এই 6C2 আর 6C4। এখন এটাও তো তুমি করছিলা কিনা বলো, এই যে 6C2 আর 6C4 এর দুটো সমান, সম্পূরক সমাবেশ, তাই না? কারণ নিচের দুটো যোগফল যদি তোমার এটা সমান হয়, সম্পূরক সমাবেশ, তো একই অ্যান্সার আসবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে তুমি বিন্যাস তোমার যদি হয় দুইটা, বি আর এ, দুইটা কাইন্ডের, তো সেটা তুমি বিন্যাস যত সংখ্যা হবে, তো তোমার ওই কি বলে বাছাইয়ের ব্যাপারটা ঠিক ততটাই হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। মানে 6C2 বলতে কি বোঝাচ্ছে বলতো? 6টা জিনিস থেকে 2টা জিনিস বাছাই করতেছে, তাই না? আপাতত এটাই ধরো। তো এখানে তোমার দেখো, এখানে কয়টা অক্ষর ছিল? 6টা অক্ষর ছিল। 6টা অক্ষর থেকে তুমি 2টা বি কত উপায়ে বাছাই করতে পারবা, সেটাই হচ্ছে 6C2। আর হচ্ছে আহ 6টা অক্ষর থেকে 4টা এ তুমি কতভাবে বাছাই করতে পারবা, এটাই হচ্ছে তোমার 6C4। এরকম। এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে ওই ইয়াতে কাজে লাগাই, এইটাতে কাজে লাগাই। কিভাবে কাজে লাগাচ্ছি দেখো, a+b × a+b যেহেতু আছে, আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি, আমি একটু এভাবে লিখবো, এ এ, এ বি, তারপর কি, বি এ, বি বি। এটাই তো হয়, এর সাথে এ গুণ হবে, এর সাথে বি গুণ হবে, বি এর সাথে এ, বি এর সাথে বি, তাই হবে। তো তাই হবে। তো এটা আসলে আমরা লিখি কিভাবে, a² + 2ab + b²। তো আসলে আমরা কি করতাম দেখো তো, যে গুণ করতেছি মানে কি, এর সাথে এ গুণ করছি একটা, এ এ, তারপর এর সাথে বি গুণ করছি এ বি, দুইটা দুইটা করে স্লট আমরা ইয়া ফিল করতেছি। আচ্ছা, এবার আমরা কিওয়ার্ডটা যাই যাই, a+b কিউব। এটা মানে কি, এটা মানে কি a+b, এটার সাথে আমি যদি গুণ করি a+b স্কোয়ারটা, তো a+b করলাম, ঠিক আছে। আচ্ছা, a+b হোল স্কোয়ারটাকে আমরা লিখছি এ এ, এ বি, বি এ, বি বি। এবার যদি একটা একটা করে করি, প্রথমে কি আসবে, এ এ এ, তারপর কি আসবে, এ এ বি, তারপরে এ বি এ, তারপরে এ বি বি, তারপরে বি এ এ, তারপরে বি এ বি, বি বি এ, লাস্টে বি বি বি। কয়টা হলো? 8টা না? 8টা হিসেবে দেয়, 8টা হিসেবে। আর এখানে কয়টা হলো, a+b হোল স্কোয়ার, এখানে কয়টা হলো? এখানে পদ এখানে আসছে তোমার কয়টা, 7টা। এই 4টা আসছে, এখানে 8টা আসছে, এরকম। মানে আমরা যেটা করছি আসলে, এই যে ধরুন আমরা দুইটা ঘর নিছিলাম, এরকম করে দুইটা ঘর নিছিলাম, মানে a+b হোল স্কোয়ারটা বলতেছি। তো এখানে তুমি তো আমি পদের সংখ্যা বের করতে চাচ্ছি, কতগুলা পদ আসবে বা কতগুলা ইয়ে আসবে। তো প্রথমে এখানে ওই যে এখানে দুইটা, আর এই ঘরে তুমি দুইটা দুইটা করে বসাতে পারো। তো এরকম করে দুইটা দুইটা করে যদি বসাতে পারো, তাহলে তুমি 2² এতগুলা পদ পাবে। যখন আমি 3টা নিছিলাম, তখন 3টা ঘর ছিল, প্রত্যেকটা করে দুইটা দুইটা করে আমি নিতে পারতাম। তো আমার অপশন ছিল আর কি দুইটা দুইটা করে নেওয়া, তাহলে তখন পদ সংখ্যা বেড়েছে 2 3 বার। আচ্ছা, সেটা বিষয় না, আমাদের এখন এইটা বিষয় করতে হবে। আচ্ছা, এইটা দেখো তো, এখান থেকে কি করতে পারি, এইটাকে ট্রিপল এ যেটা আছে, ওটাকে আমি কি লিখতে পারি, a³ তারপর এখানে a² এটা একটা, আর কোথায় আছে a², এটা একটা, আর কোথায় আছে a², এটা একটা, তাহলে a², তাহলে 3a²b, এটা একটা পদ, ঠিক আছে। তারপর দেখি কি আছে, ab², ab² আর ab², এটা আছে 3টা, তাহলে আমরা এটাও লিখতে পারি কি, ab², তাই তো। আরেকটা পড়ে থাকে তোমরা, এই যে এটা, এটা হচ্ছে কত, b। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে 3, এই যে 2, এগুলো কই থেকে আসলো, 3 আর এই যে 2 কই থেকে আসলো, ওকে। আচ্ছা,
তাহলে এখানে দেখো এ এ বি, এ বি বি, আর মানে লাল দাগগুলো দেখো আর কি, এটা দেখবা, এটা দেখবা, আর হচ্ছে এটা দেখবা। এ স্কোয়ার বি যেটা আছে, এ স্কোয়ার বি মানে তুমি এখন ধরে নাও যে আলটিমেটলি তুমি এগুলো প্রথমে সাজাইছিলে না, প্রথমে তো সাজাইছো যে এ বি, তারপর কি এ বি এ, তারপর বি এ, তিন ভাবে সাজিয়ে দাও। এরপর তুমি কি করছো, এরপর তুমি গুণ করে দিছো, এরপর তুমি জাস্ট গুণ করছো। তো এখন মানে কত ভাবে সাজাতে, এ স্কোয়ার বি এটা কত ভাবে সাজাইছো ওইটাই কিন্তু সামনে বসছে, থ্রিটা বসছে, যে কত ভাবে সাজাতে পারছিল, আমি যত ভাবে সাজাতে পারছিলাম অতগুলো হয়তো এ স্কোয়ার বি পাবো, তাই না? আলটিমেটলি তো তুমি গুণ করছে, তখন কত ভাবে সাজাতে পারবো, তোমার কাছে শব্দটা কি, এ এ বি, এটাকে কত ভাবে সাজানো যাইতে পারে? তো বলো তো কত ভাবে সাজানো যেতে পারে? থ্রি ফ্যাক্টোরিয়াল ভাগ টু ফ্যাক্টোরিয়াল, আর এখানে একটা ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি দিই, তাহলে এত ভাবে সাজানো যাইতে পারে, এটা কি বলা যায় থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল? এটা কি ঠিক আছে? বলাটা কি ঠিক আছে? এটা এটা ভ্যালু কত আসবে, এটা একটু বের করো ক্যালকুলেটারে, থ্রি ফ্যাক্টোরিয়াল বা ভাগ টু ফ্যাক্টোরিয়াল, কত আসছে এটা? হ্যাঁ থ্রি হবে, তাও হবে, থ্রি করলেও বোঝা যায়। আর পরেরটা থ্রি ফ্যাক্টোরিয়াল, এটাও তো সেমই আসছে নাকি, যে এ আছে ওটা হচ্ছে টু ফ্যাক্টর, তাহলে এটাও থ্রি আসে এরকম। তারপর এই কিউবটা ধরো, এই কিউবটা এখানে টোটাল কত, থ্রি ফ্যাক্টর, এখানে তো আবার কোনো রিপিট হচ্ছে, আর তোমার থ্রি ফ্যাক্টরিয়াল, আর এসে এখানে তোমার যে বি তো নাই, তো ওটাকে জিরো ফ্যাক্টরিয়াল ধরি, আর এখানে থ্রি ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল, থ্রি ফ্যাক্টরিয়াল। তার মানে আমরা এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারি যে আসলে এই সামনে যেটা বসতেছে সহগগুলা, ওটা আসলে কত ভাবে সাজানো যাইতে পারে ওটা বুঝতেছে না, তাই না? তাহলে বিন্যাস দিয়ে আমরা ওই সহগগুলা বের করতে পারি, যে মানে আমরা এ স্কোয়ার বি যে পদগুলো আছে সেইটা দেখবো, যে কতগুলো পদ, মানে ধরে নাও তোমার কাছে এখানে র্যান্ডমলি দিচ্ছে যে এ কিউব বি স্কোয়ার, ঠিক আছে? তো তুমি এখানে দেখবা যে এখানে এ কিউব বি স্কোয়ার, এই এখানে টোটাল অক্ষর কয়টা আছে, গুণ করছে, মানে গুণের আগে কিন্তু তুমি নর্মালি নিচ্ছে না, তিনটা এ আছে দুইটা বি আছে, এখন এই তিনটা এ কে দুইটা বি কে কত ভাবে সাজাইতে পারো, এইটা এইটাই এখানে সামনে বসতেছে, তাই না? এটাই তো এখানে সামনে বসতেছে, মানে এই আইডিয়াটা থেকে তো আমরা ওইটাই বলতে পারি। কিন্তু এখন এটা যদি করতে হয় তাহলে কি হবে, প্রথমে ফাইভ ফ্যাক্টরিয়াল, তারপরে থ্রি ফ্যাক্টরিয়াল, তারপরে কি টু ফ্যাক্টরিয়াল, অর্থাৎ সবটা বের হয়ে যাচ্ছে এই আইডিয়াটা দিয়ে। বুঝতে পারছি কি জিনিসটা? হ্যাঁ, তাহলে আমরা এইটা আপাতত সমাবেশের সাথে লিঙ্ক করব, আমরা তাহলে আপাতত এটা লিখে নিই, কোথায় লিখে নেবো, এখানে বিন্যাসের সাহায্যে আমরা সবটা নির্ণয় করতে পারি। বিন্যাসের সাহায্যে সবটা তাহলে নির্ণয় করা যাচ্ছে, তাহলে আমি একটা করে দিই, কোনটা করবো, এ প্লাস বি যদি পাওয়ার ফোর টাইপের, ঠিক আছে? তাহলে এ প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে ফোর, বি জিরো, তারপরে এ কিউব, তো গ্যাপ দিতে হবে, আচ্ছা এখানে এ কিউব বি ওয়ান, এ স্টার এ কিউব, এ টু দি পাওয়ার জিরো। এখন সবগুলো তোমাকে বের করতে হবে, এখন তো তুমি জানো সবগুলো কিভাবে বের করতে হবে, সাজাইতে হবে খালি এইটুকুই, তাহলেই হয়ে যাচ্ছে, তাহলে সাজাইলেই হয়ে যাচ্ছে, এইটুকু আমরা দেখছি। এখন কত ভাবে সাজানো যেতে পারে এখন বলো, ফোর ফ্যাক্টোরিয়াল, চারটা এ আছে বি তো নাই, চারটা এ কে কত ভাবে সাজাতে পারো, ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ কি ফোর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? জিরো জিরো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলে দিতে পারো, কারণ ওটা থাকার না থাকে, জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিন্তু ওয়ান, ঠিক আছে? পরেরটা কি হবে বলো, ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে, হুম, তারপরটা ওয়ান ফ্যাক্টোরিয়াল,
তার মানে এই যে এইভাবে করা যাচ্ছে এটা কি তুমি বুঝছো? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে হ্যাঁ, বলো। এটা করা যাবে। কতভাবে সাজাইতে পারতেছো সেটাই সহজ হয়ে বসতেছে। এই আইডিয়াটা আমাদের দরকার ছিল। এখন আমাদের তো মূলত শখটা লাগবে। কিভাবে আস্তে, আস্তে ওইটা আমাদের জানা দরকারটা কিসের। তো জাস্ট এভাবে কিন্তু করা যায় জিনিসটা। এখন দেখো এখান থেকে কিন্তু আমি ইয়াতে যাইতে পারি। ইজিলি সমাবেশে যাইতে পারি। ঠিক আছে? ইজিলি করা যায়। আমি এখান থেকেও যেতে পারি। পরেরটা থেকেও যাওয়া যাইতে পারে। ওকে? আপাতত এখানে রাখি দিই। আচ্ছা এখান থেকে সমাবেশে যাইতে পারি। তো দেখো আমাদের আইডিয়াটা যখন যেহেতু এখানে ২ টা অক্ষরই আছে, তখন সমাবেশের ক্ষেত্রে আমরা দেখলাম না একটু আগে যে ওই যে ওটাকে মানে বিন্যাস থেকে সমাবেশে যাইতে পারি। তো এটা যদি করি, এটাও কিন্তু করা যায়। মানে এগুলাকে কিন্তু একটু ওভাবে সূত্রটা লিখে নিয়ে যাওয়া যায়। আমি ১ম ২ টা একটা দেখাই দিই। যেমন ধরে নাও 4 ফ্যাক্টোরিয়াল আছে। তারপর তুমি কি করছো? 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস না এভাবে করো। 0 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখলাম আর কি। 4 ফ্যাক্টোরিয়াল আছে। এটাকে লিখলাম কিভাবে? এটাকে লিখলাম এরকম যে 1 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ? 4 ফ্যাক্টোরিয়াল এটাকে লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি খেয়াল করে দেখবা যে সূত্র অনুযায়ী আমরা এটাকে কিন্তু 4c 0 লিখতে পারি। ওই যে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল তাহলে ncr এটা 4c 0। আর এটাকে কি লিখতে পারি? 4c 1 এই যে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ncr 4c 1 এটাকে কি লিখতে পারি? 4c 2। সেম ভাবে তুমি এটা যদি চিন্তা করতে এটাকে তুমি 4c 3 লিখতে পারতা। এটাকে তুমি 4c 4 লিখতে পারো। তার মানে এখানে আসলে ২ ভাবে করা যায়। আমরা এই বিন্যাস দিয়েও করতে পারি জিনিসটা চিন্তা করতে পারি। সেটাও একটা ওয়ে। ওটাও একটা ভালো ওয়ে। মানে ওটা তুমি বিন্যাস দিয়ে করলেও হবে। আরেকটা কি এই যে 4c0, 4c1, 4c2, 4c3, 4c4 এটা দিয়েও করতে পারি। তো অবশ্যই আমরা এটাই দিয়ে করব। এটা দিয়ে সবকিছু করব। তো এই যে দেখো 4c0, 4c1, 4c2, 4c3, 4c4 এইভাবে আসতেছে। বুঝতে পারছি? অর্থাৎ এখানে তোমার 4c0 বসবে, 4c1 বসবে, 4c2 বসবে, 4c3 বসবে, 4c4 বসবে, এইভাবে বসবে। এটা একটা উপায় হতে পারে। তবে আমরা যেহেতু বিন্যাসের মাধ্যমে করতেছি আপাতত জিনিসটা এখানেই রাখি দিলাম। এখন এরপর সমাবেশের মাধ্যমে জিনিসটা করা যায়। তো সমাবেশটা আমরা এটা দিয়ে আমরা শেষ করবো আজকে। সমাবেশের মাধ্যমে কি জিনিসটা কিভাবে করতে পারবো। অলরেডি তো বলেই দিছি আমি, সমাবেশের মাধ্যমে করা যাচ্ছে। ওই যে এনসি সি বের করে করা যাচ্ছে। ঠিক আছে? আমি একটু এটা আরেকবার নিয়ে নিই এগুলো। হ্যাঁ, তো এখানে কিউবেড নিয়ে বোধহয় বেশি ভালো হইতো। আচ্ছা এমনি বলি, এমনি বুঝতে পারো হয়তো। কিভাবে বুঝতে পারবো, কিভাবে বোঝাতে পারি। ধরো তোমার কাছে এখানে কয়টা এ আছে? 4টা এ আছে তাই না? এ প্লাস বি টু দি পাওয়ার 4 যখন করবা তখন কিন্তু 4টা এ থাকবে। আর কয়টা বি থাকবে? 4টা বি থাকবে। ঠিক আছে? 4টা এ থাকবে, 4টা বি থাকবে। ওকে? আচ্ছা। এখন ধরে নাও তুমি শুধু কি করবা? তুমি বাছাই করতেছি তো। তুমি বাছাই যদি করতে বলো, তোমাকে এভাবে প্রশ্নটা করবো যে 4 জনের টিম বানাইতে হবে। ঠিক আছে? যেখানে বি থাকবে। 4 জনের একটা টিম বানাইতে হবে যেখানে বি থাকবে। জাস্ট বাছাই করবা। ঠিক আছে? এরকম। তো ধরে নাও যে তুমি যেখানে এও থাকবে বি থাকবে। তো তুমি যদি জাস্ট বি গুলাকে বাছাই জাস্ট তুমি বললা যে প্রথম টিমে বি থাকবে এতজন, দ্বিতীয় টিমে দ্বিতীয় টিমে বি থাকবে এতজন, তৃতীয় টিমে বি থাকবে এতজন এতজন। এভাবে তুমি যদি বাছাই করো তাহলে বি গুলাকে বাছাই করলে হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি জিনিসটা? টিম যখন তুমি বাছাই করবা তখন জাস্ট বি গুলাকে বাছাই করলে হয়ে যাচ্ছে, বাকি এ কতজন আসবে এটা তো এমনি চলে আসতেছে সম্পূরক সমাবেশের মতো করে। তাইলে আমরা বাছাইয়ের যদি ওই জিনিসটা নিই তাহলে এটা তুমি বলো।
তো এখানে তুমি বি কয়টা নিচ্ছ, এ টু দি পাওয়ার 4 বি 0, এই টিমে বি কে কয়টা নিচ্ছ? 0টা। তাহলে এটা কত ভাবে করতে পারো তুমি? এই যে এন, সরি এন সি 4 সি 0, এভাবে করতে পারো। এখানে তুমি বি কয়টা নিছো? একজনকে নিছো, তাহলে এটা কয়ভাবে হতে পারে? 4 সি 1। এখানে বি কে কয়ভাবে নিছো? দুইজনকে নিছো, 4 সি 2। এখানে তিনজনকে নিছো, 4 সি 3। আর এখানে কতজনকে নিছো? 4 সি 4। এখন আমি যদি এ হিসাবে চিন্তা করতাম তাও কিন্তু একই জিনিস আসতো, কারণ সম্পূরক সমাবেশের আইডিয়া দিয়ে আমরা সেটা বলতে পারি। আমি যদি লিখি আর কি এগুলোর জন্য, এ নিচে এখানে 4 সি 4, এখানে সি 4 সি 3, এখানে হচ্ছে 4 সি 2, এখানে হচ্ছে 4 সি 4 সি 1, তাই না? আর এখানে হচ্ছে 4 সি 0। তো এইটা ভ্যালু আর এটা ভ্যালু তো সেম, এটা তো এমনি সেম, আর এইটা ভ্যালু আর এটা ভ্যালু সেম। কিভাবে? সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশে আমরা কি করছিলাম যে এন সি আর ইজ ইকুয়াল টু হবে এন সি এন মাইনাস আর, এটা আর এটা তো একই জিনিস। তো বিন্যাস সমাবেশের আইডিয়াটা এভাবে অ্যাপ্লাই করা যায়। তো যাই হোক, এখানে আমাদের সমাবেশের সাহায্যে তাহলে এইভাবে করতে পারি। আর আরেক ভাবে আসে বিন্যাস দিয়ে ওই জিনিসটাকে চিন্তা করা যায়, যেটা আমি বললাম। ওকে, এখন এখানে যেটা মূলত বিষয় আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে উপরেরটা। কারণ উপরেরটাতে একটা প্যাটার্ন আছে, দেখো প্যাটার্নটা তো তুমি দেখতেই পারছো, এটা তুমি অলরেডি ইউজও করছো। তো এখানে দেখো, এখানে 0, এখানেও 0, এখানে 1, এখানে মানে বি এরটা যদি চিন্তা করি তাহলে একটা প্যাটার্নের মধ্যে চলে আসছে। এই নিচে কি হবে? বি এর ঘাত। নিচে কি হবে? বি এর ঘাত। আর উপরে কি হবে? উপরে সবসময় বিপরীত, মানে স্ট্রোকের এই যে সি এর ইয়াটা। ঠিক আছে না? তো আমরা সবসময় উপরেরটা ইউজ করবো। যে 4c0 a to the power 4 b to the power 0, 4c1 a cube b1, 4c2 a square b square, এভাবে আমরা জিনিসটা ইউজ করবো। ওকে, বেড়ে গেল। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে এখন কয়েকটা জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মানে বিন্যাস সমাবেশ থেকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে এইগুলো ভ্যালু গুলো লাগবে। যে প্রথমত এই যে এই সূত্রটা লাগবে, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তুমি একটু মিলাই। এনসিআর মানে কি? এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন তোমাকে যদি বলি 5c3 বের করতে, তাহলে তুমি কিভাবে বের করবে? 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে বের করবা নাকি আরো কোনো এফিশিয়েন্ট ওয়ে আছে? মনে আছে সেই উপায়টা? অন্য কি ছিল? যোগ করে? না, এরকম ছিল না। মানে জিনিসটা ছিল, এখানে 3 আছে না, এখানে তুমি লিখবা 1 2 3 পদ, বা 3 2 1 পদ। আর এখানে তুমি কমাবা ওই তিনটা পদ, 5 4 3। মনে পড়ছে? এইভাবে করছিলাম না? ধরুন এখানে আছে 10c2, তো এখানে হবে 1 ইন্টু 2, আর এখানে জাস্ট 10 ইন্টু 9। আরো কয়েকটা দেখো। এইটা এটা, হ্যাঁ, এইভাবে করতে হবে, কারণ এইভাবে করলে তো টাইম নষ্ট হবে। এইভাবে করতে হবে। কারণ ধরে নাও তুমি যদি লিখে করো, আর তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তো কোনো ব্যাপারই না, ক্যালকুলেটর দিয়ে শর্টকাট করে ফেলবা। 5 ক্যালকুলেটরই করবা, যদি ক্যালকুলেটর না থাকে তখন আর। সো এইটা একটা, এটা এটা কিন্তু আমরা করতে পারি। তারপর কি, যে তোমার এটা মুখস্থ রাখো, এনসিএন এর ভ্যালু কি হবে? 1 হবে। 2, এনসি0 এর ভ্যালু কত হবে? 1 হবে। ঠিক আছে, কারণ এগুলো লাগবে। আরেকটা ওই সম্পূরক সমাবেশটা, যে এনসি আর এটা কি হবে? এন সি এন মাইনাস সম্পূরক সমাবেশ। অথবা একটা মনে রাখো যে যদি এরকম হয় যে এনসিপি আর এনসিকিউ সমান হয়, তার মানে কি বলতে পারি? ইফ এটা হয় তাহলে আমরা এটা লিখতে পারি না? ইফ এটা হলে পি আর কিউ সমান হবে। পি আর কিউ কেন সমান বলতে, পি আর কিউ যোগফল হবে এন। অর্থাৎ এনসিপি ইজ ইকুয়াল টু এনসিকিউ যদি হয়, তাহলে এই নিচের দুটো যোগফল করে এন হবে, কারণ সম্পূরক সমাবেশ যেহেতু। এই যে নিচের দুইটা, এই দুটো যোগ করে এন আসবে। ঠিক আছে, তো এই সূত্র তো পড়ছিলাম আমাদের আমরা সম্ভবত।
তাহলে এগুলা লাগবে, আর কি লাগবে? NC1 লিখলাম, NC0, হ্যাঁ আর কি লাগবে? NC1। NC1 এর ভ্যালু কত? NC1 এর ভ্যালু n, ঠিক আছে? NC1 এর ভ্যালু n। আর কি লাগবে? আরেকটা হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল ভ্যালু তো 1, এটা তো জানো, তাও লিখে দিলাম। আর কি সূত্র লাগবে কোনো? মোটামুটি এগুলোই লাগবে, NC দিয়ে যেগুলো আছে এগুলো লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সবকিছু বুঝে ফেলছি, আমরা একটু জাস্ট কয়েকটা জিনিস দেখবো, দেখে আমরা আজকে শেষ করবো। তুমি আমাকে একটু সাহায্য করবা যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটার আমি বিস্তৃতি করবো, ঠিক আছে? তো প্রথমে কি হবে, আমি যদি ইয়াটা লিখি, সব, প্রথমে তো সব ওয়ান হবে টোটাল, আচ্ছা আমি পুরোটাই লিখি আর, এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে না? ওয়াইটা লেখার দরকার নেই। তারপর এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার, এক কমবে আর এটা এক বাড়বে, ওয়াই। এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার। এরকম করে করে আমরা n তম পদ পর্যন্ত যাব। তাহলে n তম পদে ওটা হবে এন সি এন, আর এটা হবে ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে তো? হুম, ঠিক আছে, ততটুকু লিখলাম, ততটুকু ঠিক আছে, হলো। এরপরে আমরা বের করতে যাচ্ছি, কি বের করবো? এ প্লাস বি টু দি পাওয়ার এন। এখান থেকে একটা সূত্র আসবে, এটা, এই সূত্রটা আমরা আহ মুখস্থ রাখতে পারি। এন সি জিরো, তারপর এ টু দি পাওয়ার জিরো, বি, এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার এন, বি জিরো, এন সি ওয়ান। আচ্ছা এইটাকে কিন্তু এভাবে লেখা যায়, এভাবে, আচ্ছা পরের লাইনে লিখতেছে, মাইনাস ওয়ান, এ ওয়ান, সি টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু, বি স্কোয়ার, হলো। করে 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 এন সি এন, এ টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার এন। এন সি জিরো, এন সি জিরোর ভ্যালু কত হবে? ওয়ান। তো এটা লেখা না লেখা একই কথা, এ টু দি পাওয়ার এন লিখবো। যেটা আসলে লিখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে লিখিয়ে দিই, এটা কিন্তু এইভাবেও লেখে, তো এটাতে এইভাবে থাকে। তো এন জিরো এটা যদি করো তাহলে এটা এ টু দি পাওয়ার এন থাকবে। এইটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, আমরা এটা n লিখতে পারি না, এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বি লেখা যায়? এইটাকে n, n সি ওয়ানটাকে n লেখা যায়? n সি ওয়ানটাকে n আমি বললাম একটু আগে। n সি টুটাকে কি লেখা যায়? নিচে এক থেকে দুই যাবা, আর উপরে কত যাবা? প্রথম দুইটা যাবা, n ইন্টু n মাইনাস ওয়ান, এইভাবে না? হ্যাঁ, এইভাবে আরেকটা পথ লিখলে ভালো হতো, আরেকটা পথ লিখি, ধরে নাও তৃতীয় পদটা কি হবে? এক দুই তিন হবে, তারপর এখানে কি n যাব, n মাইনাস ওয়ান যাব, n মাইনাস টু যাব, তাই না? তারপরে কি এখানে a টু দি পাওয়ার n মাইনাস থ্রি হবে, এখানে কি p কিউব হবে, আর n n c n এর ভ্যালু তো ওয়ান, ডট ডট করে ওটা লাস্টে ওয়ান হবে, এটা হবে a, ওটা বাদ দিই, জাস্ট b টু দি পাওয়ার n। তাহলে a প্লাস b, এটা লিখলাম কেন, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটা লিখলাম এই কারণে, এটা মুখস্থ রাখতে হবে, এই এই লাস্টে যেটা আসলো, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, এই যে যেটা আসছে, a to the power n, n a to the power n minus 1 b, n into n minus 1, 1 into 2। মুখস্থ কি যে এই যে এগুলো তো তুমি পারবে, এগুলো তো তোমার আগে থেকে জানা আছে, এটা কি হবে, এটা কি হবে। এর সামনের ওই জিনিসটা মুখস্থ রাখতে বলার কারণটা হচ্ছে কি, এই ফরম্যাটে কেন মুখস্থ রাখতে হবে না, না রাখলেও হবে, কারণ তুমি জানো এখানে এনসি টু, ধরে নাও এইটা পদের কথা বলছি আমি। তো তুমি জানো এখানে এনসি টু হবে, এনসি টু কে তুমি এইভাবে লিখতে পারো কিনা, এটা তো তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি জানো এনসি টু কে এইভাবে লেখা যায়। এখন এভাবে কেন মুখস্থ রাখতেছি, কারণ আমরা এতদিন যে পাওয়ার গুলা পড়ছি সেগুলোতে এনটা কি ছিল, ধনাত্মক সংখ্যা ছিল। কারণ তুমি ক্যালকুলেটারে
সুন্দর মতো এটা বের করতে পারবা যে NC1 ভ্যালু কত। এখন এটা যদি তোমাকে ঋণাত্মক দেয়, ধরুন কোনো নেগেটিভ সংখ্যা দেয়, তখন তুমি ক্যালকুলেটরে এটা বসাবা NC1 নেগেটিভ NC1 মানে নেগেটিভ C1, তাহলে কিন্তু ক্যালকুলেটর তোমাকে ভ্যালু দিবে না। তখন তাহলে এটা ভ্যালু কিভাবে বের করবে? তখন এটা ভ্যালুটা আসলো কিন্তু আসবে এই যে এটা আসবে। এখানে কিন্তু n এর ভ্যালু তুমি নেগেটিভ বসাও, ভগ্নাংশ বসাও, যাই বসাও, সমস্যা নেই। সো এই ফরম্যাটটা আমাদেরকে মনে রাখতে হবে। এই অধ্যায়ে কাজে লাগবে না, পরের অধ্যায়ে কিন্তু এই ফরম্যাটটা দিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ এখানে n এর ভ্যালু তুমি পজিটিভ বসাও, নেগেটিভ বসাও, ধনাত্মক সংখ্যা বসাও, পূর্ণ সংখ্যা বসাও, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে উপরে যে ফরম্যাটটা, মানে এই যে এটা মুখস্থ রাখার কি আছে, এটা আসলে বোঝা যাচ্ছে যে কি হবে। যাই হোক, ওই ফরম্যাটে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্যই তুমি এটা বসাইতে পারো। সো এই আর কি। সো এই দুটাই তুমি সাইমultaneously মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো এখন এখানে লাস্টে আমরা শেষ করব। আমরা কয়েকটা জিনিস করছিলাম। কোথায় করছিলাম? হ্যাঁ, এখানে জাস্ট আমাকে একটু সহগ গুলো বলো কি হবে। এটা সহগ কি হবে? প্রথমটা 44 C 22 21, কারণ দ্বিতীয় পদের ঘাত, দ্বিতীয় পদের ঘাত মনে পড়ছে? দ্বিতীয় পদের ঘাতটা নিতে হবে। এটা কিন্তু তোমার দ্বিতীয় পদ। এখানে 50C 22, এখানে 44C। আচ্ছা, ধরো নাও, যদিও এটা দরকার নেই, কারণ তুমি একটা করলেই হচ্ছে। আমি যদি সমাবেশের মাধ্যমে করতাম, সরি বিন্যাসের মাধ্যমে করতাম, তাইলে এটার জন্য কি হতো? প্রথমটার জন্য এটা কি হতো? হুম, হুম, হুম। ওই যে এটার কথা বলছি, এটা সরি, এটার কথা বলছি। এভাবে যদি থাকে আর কি, তাহলে মানে তুমি যদি বিন্যাসের মাধ্যমে জিনিসটা করতে চাইতা, তাহলে এটা কি হতো? হুম? আমি 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 প্রশ্ন করলাম, হ্যাঁ আমি তোমাকে প্রশ্ন করলাম যে তোমাকে যদি 22তম পদের সহগ বের করতে বলে, কিন্তু তুমি তো এটা কম্বিনেশনের মাধ্যমে করলাম না, বিন্যাসের মাধ্যমে তো আমরা বের করতে পারি। তো বিন্যাসের মাধ্যমে করলে কি হবে? এটা হবে না যে 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হ্যাঁ ডিভাইডেড বাই এখানে কত, আর এক্স আছে 21টা, তাহলে এটা হবে 20 21 ফ্যাক্টোরিয়াল। এই যে এটা নিতে হবে, যে কটটা কি জন্য, কটটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 21 আর 1 ইন্টু কত এটা 22 না, 22 না, এটা কত যেটাই হবে। তো 1 তো থাকা আর না থাকা একই কথা। এখানে 44 ফ্যাক্টোরিয়াল ভাগ 21 ফ্যাক্টোরিয়াল। এখানে আবার 1 এরটাও নিতে হবে, দ্যাট ইজ 20 কত আসছে 3 ফ্যাক্টোরিয়াল। এটা তো আমরা করলাম, মানে এই যে 1 এর উপর ঘাতে হচ্ছে তোমার 23, মানে 1 নিবা প্রতিবারে 23, মানে যেটা আমরা করলাম যে a কিউব b স্কয়ার থাকলে এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এত ভাবে সাজানো যাইতে পারে। এইটাই আর কি। এই এটা করা যায়। এখানে তাহলে কি কি হবে, 50 ফ্যাক্টোরিয়াল, আর এখানে এসে এক্স কিউব আছে 28টা, তাহলে এটা হবে 28 ফ্যাক্টোরিয়াল, আর 1 বাই এক্স কিউব আছে 22টা, তাহলে এটা হবে 22 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আর এখানে যদি করি এটা হবে 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে 35টা, তাহলে 35 ফ্যাক্টোরিয়াল, আর আছে এ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আছে 9টা, তাহলে এটা হবে 9 ফ্যাক্টোরিয়াল। তো একটু এটা একটু চেক করে দেখো তো, এটা মান আর এটা মান সমান হচ্ছে কিনা। হওয়ার কথা।
44 C 21 করো, আর এইটা বের করো। আচ্ছা, সমান আসতেছে আমি দেখলাম তো। আমাদের আইডিয়াটা ঠিকই ছিল। তাহলে এখানে জাস্ট কি করতে হবে? আসো। হ্যাঁ, এ আর বি, যে দুটো পদ আছে তুমি দেখবে যে পদে কি, এটা কত আছে, এটা কতবার আছে, সাজাবা আর কি। জাস্ট এই এই x টু দি পাওয়ার 21 এবং 1 টু দি পাওয়ার 23 কে কতভাবে সাজানো যায়। মনে করবা যে এক্স আছে 21টা, ওয়ান আছে 23টা, কতভাবে সাজানো যেতে পারে। টোটাল অক্ষর ভাগ রিপিটেশন দিয়ে ভাগ। অথবা তুমি, আমরা যেটা শিখলাম, আমরা কি শিখলাম আসলে লাস্টে, যে তুমি যদি এখান থেকে লিখে দিতে পারি, এই যে এখানে কত লিখে দিই, সহগ। সহগের এই যে আমরা সহগের এখানে একটা জিনিস লিখে দিলাম। আমরা এটা কততম পদ এটা, সরি কততম, 6 নম্বর। সহগটা বের করতে পারি আমরা কিভাবে, সূত্রটা কি, একটাই সূত্র আমরা করি, তাহলে বোধহয় বেশি ভালো হয়। সি নিতে হবে, এই যে লিখি, সি নিতে হবে। এখানে হচ্ছে দ্বিতীয় পদের ঘাত, আর এখানে কি, বিপদের। ঠিক আছে, এইটা দিয়ে আমরা সহগ নির্ণয় করবো। বিপরীত ঘাত, সি, তৃতীয় পদের ঘাত। আরেকটা উপায় আছে, বিন্যাস দিয়ে করা যায়, সেটা করতে পারো, তবে আমরা এটাই ফলো করবো। তো এই হচ্ছে ছয় কত 7টা বৈশিষ্ট্য মনে রাখবা। তো আজকে ক্লাসে অনেক কিছুই আমরা পড়লাম। তো অনেক কিছু তোমার মনে রাখতে হবে না, আমি যেটা বলার সময় কিছু কিছু হয়তো বলছি, যে এগুলো জাস্ট আমি বুঝাচ্ছি কিভাবে হবে। তবে যেটা মনে রাখবা, যে এই যে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। মানে এই যে সহগের এই সূত্রটা মনে রাখতে হবে, প্যাসকেলের ত্রিভুজটা জানতে হবে, এবং হচ্ছে এই যে আমরা ইয়াটা করলাম, আহ বিস্তৃতিটা করলাম, লাস্টে যে দুটা, এই যে দুইটা মার্ক করে দিছি, এইগুলো মনে রাখা হয়। এরপরের দিন থেকে আমরা এইগুলো যতটুকু শিখছি ওটার উপর একটা অঙ্ক করবো। হ্যাঁ, আমি যেটা বললাম যে আজকের ক্লাসটা বেশিরভাগই তুমি জানো অলরেডি, সবকিছু তুমি জানো, কিন্তু আমি নতুন কিছু পড়াইনি। জাস্ট খালি ওই যে ওই এটা একটু গেলাম আর কি, যে এটা কেমনে কি আসলো এইটুকু খালি ছিল নতুন, বাকি সব আগে থেকে তুমি জানতো। তো এরপর দিন থেকে আমরা অঙ্ক করবো। তো বললাম না, 5.1 এ তুমি নতুন কিছুই পাবা না, বেশিরভাগই তুমি আগে থেকে জানো। আমরা এটা সূত্র করবা, দেখবা যে এই সূত্র তুমি কিন্তু আগে থেকে জানো, যদিও আজকে বের করা হয়নি। তো টি আর প্লাস ওয়ান, এন সি আর, a টু দি পাওয়ার n - r পি আর, এটা সূত্র তুমি পড়ছো না, যে আর প্লাস ওয়ান তম পদ হচ্ছে এন সি। হ্যাঁ, পড়ছো। তো এটা কিন্তু আমরা পড়বো এরপর দিন। তারপর ওই যে মধ্যপদ বের করা, করছো না, করছো। তারপর সহগ সমান হলে কিভাবে কি অঙ্ক হবে, এসব তুমি করছো। তো এগুলো অনেক কিছু তুমি আগে তুলে পাবা। তো আমি আসলে স্কিপ করে যাইতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে শুরু থেকে পড়াই। এই আর কি। ঠিক আছে, তুমি চাইলে আজকে কিন্তু যেটা করতে পারো, তুমি শুরুর দিকে যে অঙ্কগুলো আছে 1 2 তোমার বইয়ের, সেগুলো দেখতে পারো। যেমন তুমি কি কি অঙ্ক দেখতে পারবা, কি কি টাইপের অঙ্ক দেখতে পারবা, যেমন এততম পদ বের করে দাও, 50তম পদ, 60তম পদ, এই টাইপের অঙ্ক কিন্তু তুমি বের করতে পারবা। তারপর হলো বিস্তৃতি করতে বলতে পারলে বিস্তৃতি করতে পারো, এই টাইপের অঙ্কগুলো তুমি পারবা। তো এই আর কি। আজকে এখান থেকে কালকে পড়বো। কালকে 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 পড়তে পারো, 10টার দিকে পড়ি কালকে।